তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। আমরা এখন যে পুণ্যভূমিতে বসে আছি কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি, রাইট। আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না। একদম তাই, গদর পার্টি ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকেই জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই 2 বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক। আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল। একদম তাই। এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না? একদম তাই। আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর? একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। ওকে। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। ওকে। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল এবং নজর এড়ায়নি ব্রিটিশদের। অবশ্যই। তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন। তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই। ফিরে এলেন। তারপর কি হলো? 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো। 1 বছর পর ফিরে এলেন 1 বছর পরে, কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে। তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে। আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে। ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল। আচ্ছা। তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে। তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন? আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাকি আমরা এআইটিইউসি বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না? অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন। আচ্ছা। এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক সাহায্য করেছিল। ওকে। সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করো। একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না। একদম। কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম। অবশ্যই। মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে। আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প। আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।